আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ভাইয়া, গত কয়েকদিন আগে আমি আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ভোটিং পোস্ট করছিলাম। সেখানে আমি বলছিলাম যে তোমাদের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর 8 নম্বর অধ্যায়ের ক্লাসের প্রয়োজন আছে কিনা। তো তোমরা সেখানে বেশিরভাগই বলেছো যে তোমাদের 8 নম্বর অধ্যায়ে সমস্যা আছে বা 8 নম্বর অধ্যায়টা করালে তোমাদের উপকার হবে। তো তারই পরিপ্রেক্ষিতে আমি আজ তোমাদের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর 8 নম্বর অধ্যায়ের ক্লাসটা করাবো। তো এই অধ্যায়টা ভাইয়া অনেক বড় একটা অধ্যায় এবং তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অধ্যায়টা যদিও বড়, কিন্তু তোমাদের সবকিছু পরীক্ষার জন্য প্রয়োজন হবে না, ঠিক আছে? তো আমাদের যেহেতু সামনে পরীক্ষা, খুব সময় এখন কম, তো আমি পুরো অধ্যায় যদি করাতে যাই তো তোমাদের করার ধৈর্যও হবে না, প্লাস তোমরা এত কিছু মাথায় নিতেও পারবে না, ঠিক আছে? তো আমি তোমাদের পরীক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু একদম বেসিক থেকে ভালো হয় বুঝাই দেব। আমি মনে করি এইভাবে, আমি যেভাবে বুঝাবো এইভাবে ইউটিউবে তোমরা আর কোনো ক্লাস পাবে না, ঠিক আছে? তো আমরা আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সে অধ্যায়টার নাম হচ্ছে কি দেখো, শীট পাইল, কফার ড্যাম ও বাল্কহেড। তো এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর 8ম অধ্যায়। এখানে দেখো আমরা আলোচনা করব হচ্ছে শীট পাইল কি, কফার ড্যাম কি, বাল্কহেড কি, এদের প্রকারভেদ। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, ইমবেডমেন্ট দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র, ঠিক আছে? এরপর আছে গাণিতিক সমস্যার সমাধান। তো আমি তোমাদের জাস্ট 2 থেকে 3টা ম্যাথ করে দিব এই অধ্যায়ের। এই 3টা ম্যাথ বা 2টা ম্যাথ যদি তোমরা আমার সঙ্গে মনোযোগ দিয়ে ভালোভাবে প্র্যাকটিস করো, আমি বিশ্বাস করি তোমরা এই ধরনের ম্যাথ আর কখনোই ভুল করবে না। তো আমরা এখন ক্লাসটা শুরু করব, তার আগে তোমাদের আমি একটা অ্যানাউন্সমেন্ট দেই। আমি খুব দ্রুতই তোমাদের সবগুলো সাবজেক্ট বা ইম্পর্টেন্ট সাবজেক্টগুলোর, ধরতে গেলে সবগুলো সাবজেক্টের উপরেই, ঠিক আছে, আমি একটা সাজেশন দিব তোমাদের। সেখানে তোমাদের অধ্যায় ভিত্তিক কোন জিনিস, মানে কোন সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত প্রমাণ ম্যাথগুলো করলে তোমাদের পরীক্ষার জন্য ভালো হবে বা কোনগুলো তোমাদের কমন থাকার সম্ভাবনা বেশি, এই ধরনের একটা ফরম্যাটে তোমাদের আমি একটা সাজেশন বই তৈরি করব এবং পিডিএফটা বা ক্লাস আকারে, সরি ক্লাস না, ভিডিও আকারে আমি ফেসবুক পেজে পোস্ট করব, ঠিক আছে? তো তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবা। ফেসবুক পেজে তোমরা খুব দ্রুতই 300 ফলোয়ার কমপ্লিট করে ফেলো। তোমরা তো আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি প্রায় 700 জনের কাছাকাছি সাবস্ক্রাইব করে ফেলছো। তোমরা এখন ফেসবুক পেজ দ্রুত ফলো করে ফেলো। আমি 300 ফলোয়ার পূরণ হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ফেসবুক পেজে তোমাদের পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রমাণ এবং ম্যাথগুলো বাছাই করে একটা সাজেশন তৈরি করে দিব। আশা করতেছি তোমরা যারা এতদিন ফাঁকি দিয়ে আসছো, এই সাজেশনটা ফলো করলে পরীক্ষায় পাশ করতে পারবা। তারপরেও সাজেশন কিন্তু সবসময়, মানে সাজেশনে কিন্তু সবসময় ঝুঁকি থেকে যায়, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে চলো আর বেশি কথা না বলে আমরা ক্লাস শুরু করি। আর তোমাদের আমি যেটা বললাম, তোমরা দ্রুত আমাদের ফেসবুক পেজে গিয়ে পেজটা ফলো করে দাও, লিঙ্ক আমি আমাদের ডিসক্রিপশন বক্স বা পিন কমেন্টে দিয়ে দিব। সেই সাথে ইউটিউব চ্যানেলে যদি তুমি নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও। সেখানে হ্যান্ড নোট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং তোমাদের প্রয়োজনের ভিত্তিতে কোন ক্লাসগুলো আগে প্রয়োজন তোমাদের, সেটা আমি ওখান থেকে নির্ধারণ করে থাকি, ঠিক আছে? তাহলে আর কথা না বলে চলো আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমে ভাইয়া দেখো, আমাদের অধ্যায়ের নাম হচ্ছে শীট পাইল, কফার ড্যাম ও বাল্কহেড। তাহলে অবশ্যই আমাদের এই 3টা জিনিস সম্পর্কে আগে জানতে হবে। তো শীট পাইল দেখো, এই জিনিসগুলো সম্পর্কে মনে হয় না আমরা একটু আগে বা আগের কয়েকটা অধ্যায়ে আলোচনা করছিলাম, হালকা পাতলা করছিলাম, কিন্তু 5 নম্বর অধ্যায়ে যখন আমরা অ্যাঙ্কর নিয়ে আলোচনা করছিলাম সেখানে শীট পাইল সম্পর্কে তোমরা হালকা একটু ধারণা পাইছো। এরপর প্রথম অধ্যায়ে মনে হয় কেইশন, ওই যে গভীর ভিত্তির ক্ষেত্রে আমাদের যে প্রকারভেদ ছিল, পাইল ভিত্তি, কেইশন এবং কফার ড্যাম, সেখানে তোমরা কফার ড্যাম সম্পর্কে হালকা ধারণা পাইছো বা মোটামুটি বুঝতে পারছো যে কফার ড্যাম জিনিসটা কি। তো এখন আমি আরেকবার তোমাদের জিনিসগুলো আলোচনা করি। দেখো, প্রথমে আসে শীট পাইল। তো কথাটা শুনেই মনে হচ্ছে কি, এটা শীট দ্বারা নির্মিত একটা পাইল, এরকম কিছু, তাই না? তো জিনিসটা হচ্ছে কি দেখো, শীট পাইল যদি আমরা জিনিসটাকে বুঝতে চাই, এই শীট পাইল হচ্ছে এক ধরনের রিটেইনিং ওয়ালের মতো কাজ করে, ঠিক আছে? রিটেইনিং ওয়াল জিনিসটা কি, এটা কিন্তু তোমরা
থিওরি অফ স্ট্রাকচারের 8 নাম্বার একটা অধ্যায় আছে, পুরো একটা অধ্যায়ে ওখানে রিটেনিং ওয়াল নিয়ে আলোচনা করা হয়েছে। আর তোমাদের বইয়ে যে থিওরি অফ স্ট্রাকচারের যে 8 নাম্বার অধ্যায়টা দেওয়া আছে, এই অধ্যায়টা কিন্তু ভুল আছে। ঠিক আছে, আমি এই অধ্যায়ের যে মানে তোমার কারেকশন আছে সেটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পিডিএফ শেয়ার করছি। তোমাদের টেকনিক্যাল বইয়ে এই অধ্যায়টা সঠিকভাবে করানো আছে। তোমাদের বইয়ে হক বইয়ে যেটা আছে এটা হচ্ছে আমাদের এস্টিমেট দিয়ে রাখছে, কিন্তু আমাদের পড়তে হবে সিলেবাস অনুযায়ী তোমার রিটেনিং ওয়ালের স্টেবিলিটি, অর্থাৎ আমাদের রিটেনিং ওয়ালটা স্টেবল হবে কিনা এইটা পরীক্ষা মানে বের করাই হবে হচ্ছে আমাদের ওই অধ্যায়ের আলোচনার বিষয়। কিন্তু সেখানে দিয়ে রাখছে হচ্ছে এস্টিমেট, অর্থাৎ রিটেনিং ওয়ালের বিভিন্ন ধরনের হিসাবপাতি। এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য তোমাদের অ্যাপ্রুভ না। ঠিক আছে, তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বা আমাদের ফেসবুক পেজ থেকে, ফেসবুক পেজেও কিন্তু এটা দেওয়া আছে, ফেসবুক পেজ থেকে এই পিডিএফটা কালেক্ট করবা। তোমাদের টেকনিক্যাল বইয়ের প্রকাশনীর যে হচ্ছে তোমাদের রিটেনিং ওয়ালের অধ্যায়টা আছে সেটা আমি পিডিএফ করে আমাদের ফেসবুক পেজে পোস্ট করছি। হোয়াটসঅ্যাপে তোমরা এটা পাবা না, কারণ হোয়াটসঅ্যাপে জয়েন হইলে আগের মেসেজগুলো দেখা যায় না। সেই জন্য তোমরা দ্রুত জয়েন হয়ে নাও, যত পরের মেসেজগুলো তোমরা মিস না করো। তাহলে যাই হোক, ওইদিকে আর কথা না বলি, আমরা আলোচনা করতেছিলাম কি নিয়ে? শীট পাইল নিয়ে। তাহলে শীট পাইল কিন্তু ভাই এক ধরনের রিটেনিং ওয়ালের মতোই কাজ করে। রিটেনিং ওয়াল কি করে? মাটির পার্শ্ব চাপকে প্রতিরোধ করে। ঠিক আছে, তো এই শীট পাইলও হচ্ছে সেম টু সেম কাজই করে। শীট পাইল আমাদের এক ধরনের কাঠামো যেটা কংক্রিট, কাঠ বা স্টিলের তৈরি, এবং এটি মাটির আনুভূমিক চাপকে প্রতিরোধে ব্যবহার করা হয়। অর্থাৎ ধরো এটা আমাদের একটা শীট পাইল, এই যেখানে তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা একটা কি? এটা হচ্ছে একটা শীট পাইলের চিত্র। এখানে এই পাশে দেখো মাটির লেভেলটা হচ্ছে একদম শীট পাইলের টপ পর্যন্ত, আর এই পাশে হচ্ছে মাটির লেভেলটা শীট পাইলের থেকে একটু টপ থেকে নিচে। ঠিক আছে, তো এখানে বিষয়টা কি হচ্ছে দেখো, শীট পাইলটা কি করতেছে? শীট পাইলের এই পাশের মাটিগুলোকে ধরে রাখতেছে। এই পাশের মাটিগুলো কি চাচ্ছে? এইদিকে চলে আসতে চাচ্ছে না, কারণ কি এই পাশে ফাঁকা জায়গা আছে। কিন্তু কিন্তু এই শীট পাইলটা কি করতেছে? এই মাটিগুলোকে ধরে রাখতেছে। কিভাবে? এই মাটি যে আনুভূমিক চাপ দিচ্ছে, অর্থাৎ মাটিগুলো কিন্তু সবসময় এভাবে এই শীট পাইলের ওপর চাপ প্রয়োগ করতেছে এইদিকে আসার জন্য, কিন্তু এই শীট পাইলটা কি করতেছে? এই মাটিগুলোকে ওখানে ধরে রাখতেছে। ঠিক আছে, এখন তোমাদের প্রশ্ন হতে পারে তাহলে আমাদের এই মাটিগুলো ধরে রেখে কি কাজ? ধরো তুমি একটা কাঠামো নির্মাণ করবা, সেখানে তোমার মাটি ভরাট করার প্রয়োজন আছে। তো তুমি যদি সীমানা বরাবর এভাবে শীট পাইল দিয়ে সেখানে মাটি ভরাট করো, তাহলে দেখবা তোমার এই মাটিগুলা বাহিরে চলে আসতেছে না বা অন্যের সীমানায় চলে যাচ্ছে না। ঠিক আছে, তো কি করতে পারি আমরা? ভরাট মাটির আনুভূমিক চাপ প্রতিরোধের জন্য বা ভরাট মাটির সরণ প্রতিরোধের জন্য আমরা এই শীট পাইল ব্যবহার করতে পারি। ঠিক আছে, এছাড়াও আর কোথায় কোথায় ব্যবহার করতে পারি? আমরা বিভিন্ন জলাশয়, তারপর তোমার হচ্ছে খাল, সমুদ্রের তীর, ঠিক আছে, পোতাশ্রয়, এই জায়গাগুলোতে আমরা এই শীট পাইল দিয়ে মাটি প্লাস পানি, ঠিক আছে, তোমার রিটেইনিং অল শুধু মাটির আনুভূমিক চাপ প্রতিরোধ করে, কিন্তু এই শীট পাইল মাটি প্লাস পানির দুইটারই আনুভূমিক চাপ প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এটাই হচ্ছে এই দুইটার মধ্যে মূলত পার্থক্য। তাহলে এই শীট পাইল কি করবে? আমাদের মাটির এবং পানির আনুভূমিক চাপকে প্রতিরোধ করবে। তাহলে আসো আমরা ভালোভাবে সংজ্ঞাটা একবার পড়ি। সংজ্ঞাটা হবে, যে কাঠামোর মাধ্যমে, বা এভাবে বলতে পারি, মাটি এবং পানির আনুভূমিক চাপ প্রতিরোধের জন্য কংক্রিট, কাঠ বা স্টিলের যে কাঠামো নির্মাণ করা হয় সেটাই হচ্ছে শীট পাইল। ঠিক আছে, তোমাদের বইয়ের সংজ্ঞাটা দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে আরেকবার বলি, মাটি এবং পানির আনুভূমিক চাপ প্রতিরোধের জন্য কংক্রিট বা তোমার হচ্ছে কংক্রিট, কাঠ এবং স্টিলের যে কাঠামো নির্মাণ করা হয় সেটাই হচ্ছে শীট পাইল। কাঠামো না বলে তুমি বলতে পারো যে পাইল নির্মাণ করা হয় সেটাই হচ্ছে শীট পাইল। ঠিক আছে, এখন ভাইয়া দেখো শীট পাইল তো আমরা বুঝলাম, এখন আমাদের বুঝতে হবে কি কফার ড্যাম এবং বাল্কহেড নিয়ে। কফার ড্যামটা সম্পর্কে তোমরা মোটামুটি জানো, কিন্তু বাল্কহেডের সঙ্গে তোমরা নতুন পরিচিত হচ্ছ। কফার ড্যাম হচ্ছে কি ভাইয়া, কোনো জায়গায় যখন নির্মাণ কাজ চলে সেই জায়গাকে পানির হাত থেকে রক্ষা করার জন্য বা ওই জায়গাটাকে শুষ্ক রাখার জন্য যে কাঠামো নির্মাণ করা হয় সেটাই হচ্ছে কফার ড্যাম। এই কফার ড্যাম এবং বাল্কহেড মূলত এক প্রকার শীট পাইলই, কিন্তু ব্যবহার ভেদে এদের নাম চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কফার ড্যামের যদি সংজ্ঞা বলি, তাহলে নির্মাণ এলাকাকে শুষ্ক রাখার জন্য নির্মাণ এলাকার চারপাশে
যে কাঠামো নির্মাণ করা হয় তাকেই বলা হয় কফার ড্যাম। এই কফার ড্যামটা আমরা কোথায় নির্মাণ করতে পারি? ধরো একটা প্রবাহমান নদীর সাইডে, নদীর স্রোতের সমান্তরালে, ঠিক আছে? বুঝতে পারছো কোন দিকে? নদীটা ধরো এইদিকে, তোমার কফার ড্যামটা হবে এই যে নদীর স্রোতের সমান্তরালে, ঠিক আছে? এই বরাবর তুমি কফার ড্যাম তৈরি করে এই পাশে তুমি তোমার নির্মাণ কাজটা শুরু করলা। তাহলে কি হচ্ছে, দেখো তো নদীর এই জায়গাতে তুমি যদি কফার ড্যাম দাও, তাহলে নদীর এই পানিগুলোকে কি করতে পারবা, তুমি এখান থেকে বের করে দিয়ে এই জায়গাটাকে শুষ্ক করে ফেলতে পারবা, তাই না? তখন তুমি এই জায়গাতে নির্মাণ কাজ চালাতে পারবা। এখন এইরকম আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে কেইশন। সেটা আমরা 1 নম্বর অধ্যায়ে পড়ছিলাম মেবি। ওটার ক্ষেত্রে কি হবে, ওইটা একদম তোমার নদী বা কোনো জলাশয়ের মাঝখানে এরকম শিটিং করে তোমার একটা কাঠামো নির্মাণ করা হবে। এরপর এর মাঝখান থেকে পানিগুলোকে উঠায় ফেলা হবে, ঠিক আছে? উঠায় ফেলে এই কেইশনের মাঝখানে আমাদের বিভিন্ন ধরনের ব্রিজের পায়ার, তারপর তোমার পিলার, তারপর তোমার হচ্ছে বিভিন্ন ধরনের যে কনস্ট্রাকশন কাজগুলো আছে ব্রিজের, সেগুলো করা হয়, ঠিক আছে? পানি থাকলে তো তুমি সেখানে কাজ করতে পারবে না। তো নদীর মাঝখানে বা তোমার হচ্ছে জলাধারের মাঝখানে যে কাঠামো নির্মাণ করা হয় সেটা হচ্ছে কেইশন। আর জলাধারের স্রোতের বা জলাধারের সমান্তরালে যে কাঠামো নির্মাণ করে নির্মাণ এলাকাকে শুষ্ক রাখা হয় সেটা হচ্ছে কফার ড্যাম, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কফার ড্যাম এবং কেইশনের মধ্যে পার্থক্য। এটা তোমরা অনেকে এই দুইটাকে মিলাইয়া ফেলো, অর্থাৎ কেইশনের জায়গায় কফার ড্যাম বলো, কফার ড্যামের জায়গায় কেইশন বলো, এটা করলে হবে না। তাহলে কেইশন হচ্ছে যখন জলাধার বা নদীর মাঝখানে কাঠামো নির্মাণ করে এখান থেকে পানি অপসরণ করে সেখানে ব্রিজ বা এই জাতীয় কাঠামোর বিভিন্ন কাজ করা হয়, সেটা হচ্ছে কেইশন। আর যখন আমাদের নির্মাণ এলাকাকে শুষ্ক রাখার জন্য নির্মাণ এলাকার চারপাশ দিয়ে যে বেষ্টনী তৈরি করা হয় সেটা হচ্ছে কফার ড্যাম, ঠিক আছে? তো কফার ড্যাম কিন্তু এরকম নদীর মাঝখানে হবে না, নদীর সাইড দিয়ে বা জলাধারের সাইড দিয়ে জলাধারের সমান্তরালে হবে, ঠিক আছে? তাহলে আশা করতেছি কফার ড্যাম কি বুঝতে পারছো। এরপর আসো বাল্ক হেড জিনিসটা কি সেটা বুঝি। বাল্ক হেড হচ্ছে এক ধরনের শীট পাইল, একদম সবকিছুই শীট পাইল। এর আমরা শুধু শীট পাইল, বা যখন আমরা শীট পাইলের সংজ্ঞা বলছিলাম তখন কি বলছিলাম ভাইয়া, যে শীট পাইল মাটি এবং পানি উভয়ের চাপই প্রতিরোধ করে। তো এখানে সংজ্ঞাটা এরকম হবে, যখন কোনো শীট পাইল এক পাশে মাটি এবং অন্য পাশে পানির আনুভূমিক চাপ প্রতিরোধ করবে তাকে বাল্ক হেড বলা হবে। অর্থাৎ এভাবেও বলতে পারি, যে শীট পাইলের এক পাশে মাটি অন্য পাশে পানি থাকে তাকে বাল্ক হেড বলা হবে, ঠিক আছে? তাহলে বাল্ক হেড কোথায় কোথায় ব্যবহার করা হবে? নদীর সাইডে, সমুদ্রের তীরে, তারপর তোমার হচ্ছে বিভিন্ন ধরনের জলাধারের সাইডে, পুকুরের সাইডে, এই ধরনের যেগুলো কাঠামো আছে যেগুলোর এক পাশে পানি থাকে আর এক পাশে মাটি ধরে রাখার দরকার পড়ে, সেই জায়গাগুলোতে এই বাল্ক হেড নির্মাণ করা হয়, ঠিক আছে? তাহলে আমাদের শীট পাইলে কি হবে, পানি এবং মাটির আনুভূমিক চাপ প্রতিরোধ করবে। কফার ড্যাম কি করবে, নির্মাণ এলাকাকে শুষ্ক রাখবে। এবং বাল্ক হেড কি করবে, মাটি এবং এক পাশে মাটি এবং অন্য পাশে পানির চাপ প্রতিরোধ করবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মোটামুটি শীট পাইল, কফার ড্যাম এবং আমাদের বাল্ক হেড নিয়ে আলোচনা। এখন ভাইয়া এদের কিছু প্রকারভেদ আছে, ঠিক আছে? এই প্রকারভেদগুলো তোমাদের পরীক্ষায় বিস্তারিত ভাবে আসে না, জাস্ট প্রকারভেদগুলো আসে যে ব্যবহার অনুযায়ী কত প্রকার, ম্যাটেরিয়াল অনুযায়ী কত প্রকার, নির্মাণ পদ্ধতি অনুযায়ী কত প্রকার। জাস্ট তোমরা এই সংজ্ঞাগুলো পড়ে নিবা, আর এখানে কিছু চিত্র আছে, চিত্রগুলো তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে? আমি এই প্রকারভেদটা আলোচনা করতেছি না, এটা তোমরা নিজেরাই পারবা। আমি জাস্ট এই অধ্যায়ের মেইন যে টপিক, মেইন যে পার্ট, এই যে ইমবেডমেন্ট দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র, এর যে প্রমাণটা আছে এই প্রমাণটা খুব একদম সুন্দরভাবে তোমাদের ব্যাখ্যা করব। তোমাদের বইয়েও এটা এত ভালোভাবে ব্যাখ্যা করা নেই আমি যেভাবে করব। আর ইউটিউবে তোমরা এই রকম বেসিক থেকে আমি যেভাবে পড়াবো এরকম ক্লাস তোমরা পাবে না, ঠিক আছে? কারণ আমি নিজেই খুঁজছি, যখন আমি এটা করছি আমি পাই নাই, ঠিক আছে? আমি পরে বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে মানে বিষয়টা একটু বুঝতে পারছি। তো এখন আমি তোমাদের সেটা আমি যেভাবে বুঝতে পারছি সেভাবে তোমাদের বুঝাই দিব। এরপর সর্বশেষে ভাই আমরা আলোচনা করব কি, গাণিতিক সমস্যা নিয়ে। আমি জাস্ট 2টা বা 3টা ম্যাথ করে দিব, তাহলে এই অধ্যায়ের সবগুলো ম্যাথ কভার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো আমরা এই ইমবেডমেন্ট দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রের যে প্রমাণ আছে এই প্রমাণটা এখন করব।